সকলকেই সংগ্রামী অভিনন্দন জানিয়ে আবারও কেরিয়ার অ্যাডভাইসার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ, আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। কারণ এখন থেকে নয়, ভবিষ্যতেও আপনারা এই চ্যানেলে বিভিন্ন রকম এই নিয়োগ প্রক্রিয়া সংক্রান্ত আপডেট সমস্ত কিছু এখানেই পেয়ে যাবেন। আসি মূল আলোচ্য বিষয়। আপনারা এতক্ষণে সবাই পড়ে নিয়েছেন অর্ডার কপি বা জেনে গেছেন অর্ডার কি হয়েছে। কালকে আমি লাইভ করেও বিস্তারিত বলেছিলাম এবং আশা করি আমার লাইভের প্রত্যেকটা কথার সঙ্গে অর্ডার কপির মিল আপনারা পেয়ে গেছেন। সুতরাং অর্ডার কপি নিয়ে সবিস্তারে আর আলোচনা নাই বা করলাম। আপনারা এতক্ষণে সমস্ত কিছু প্রায় অবগত হয়ে গেছেন। তা সত্ত্বেও অর্ডারের কিছু জিস্ট আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এবং এই অর্ডার কপির নিরিখে বর্তমান পজিশনে বা বর্তমান সময়ে স্কুল সার্ভিস কমিশন কি চিন্তাভাবনা করছেন, স্কুল সার্ভিস কমিশনের আইনজীবীরা কি চিন্তাভাবনা করছেন এবং সর্বোপরি এডুকেশন ডিপার্টমেন্ট এই অর্ডারের পর কি সিদ্ধান্ত নিতে যাচ্ছেন, সেই সমস্ত বিষয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব এবং পরবর্তীতে এই নিয়োগের ফলে বা এই অর্ডারের ফলে এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের কি করণীয় এবং কতটা যুক্তিযুক্ত এই অর্ডার, সে সমস্ত বিষয় নিয়ে চেষ্টা করব আপনাদের সামনে একটা পূর্ণাঙ্গ ধারণা তুলে দিতে। সঙ্গে থাকুন শেষ পর্যন্ত। তো প্রথমেই আসি অর্ডারে আপনাদেরকে বারবার বলেছি যে তিনটে বিষয় বারবার আর্গুমেন্টের সময় উঠে এসেছে। প্রথমত যেটা রিজার্ভেশন, যেটা আমি বারবার বলেছি আপনাদেরকে, এবং সাম্প্রতিককালে এলাহাবাদ হাইকোর্টের একটা অর্ডার এবং তার নিরিখে সুপ্রিম কোর্টের যে অবজারভেশন, তাতে পরিষ্কার যে স্কুল সার্ভিস কমিশন যে রিজার্ভেশন রুলস মেনে কাজটা করেছেন সেটাই অ্যাপ্রোপ্রিয়েট এবং সেটাই ঠিক এবং সর্বোপরি সেটাই হওয়া উচিত, যেটা আমরা বারবার আপনাদের সামনে ভিডিও করে লাইভ করে এবং সর্বোপরি বলার চেষ্টা করেছি। বাকি এই রিজার্ভেশন রুলসটাকে যারা অন্যভাবে কোর্টের সামনে রিপ্রেজেন্ট করার চেষ্টা করেছে তারা মূলত ওকালতির বাইরে অন্য একটা উদ্দেশ্য সাধন করার প্রয়োজন ছিল, যার জন্য করেছে। তো সেই বিষয়ে নাই বা বললাম। অপরদিকে আরেকটা বিষয় যেটা হলো ওএমআর ইস্যু। সে ওএমআর সংক্রান্ত বিষয়ে আমরা বারবার বলেছি যে যারা ইনক্লুড হয়ে গেছিলেন তাদের নিয়ে কোনো সমস্যা বরাবরই ছিল না, না থাকারই কথা। কিন্তু যারা এখন নতুনভাবে যে 633 জনকে নতুনভাবে ইনক্লুড করা হবে এই প্যানেলের সঙ্গে, তারা মূলত কোন শ্রেণীভুক্ত সেটাও আপনাদেরকে এর আগের ভিডিওতে আমি একাধিকবার ক্লিয়ার করেছি, পার্ট করে। কারো হোয়াইটনার, কারো ব্ল্যাঙ্ক, কারো ইত্যাদি ইত্যাদি। এবার এখানে একটা প্রশ্ন এসে যায় যে এই ক্যান্ডিডেটদেরকে কেন ইনক্লুড করা হলো। এক্ষেত্রে আমি ব্যক্তিগতভাবে যতটুকু মনে করি, আমি একদম ব্যক্তিগত জায়গা থেকেই বলছি। দেখুন, 9, 10, 11, 12 গ্রুপ সি, গ্রুপ ডি আপনারা দেখেছেন যে অফিসিয়াল ওয়েবসাইটে ওএমআর পাবলিশড হয়েছে, যেখানে ওএমআর রিলেটেড সমস্যা রয়েছে, অর্থাৎ সাদা খাতা রয়েছে। তা সত্ত্বেও সিঙ্গেল বেঞ্চ, তারপর ডিভিশন বেঞ্চ, তারপর আবার সুপ্রিম কোর্ট থেকে ফিরে এসে আবার হাইকোর্টের স্পেশাল ডিভিশন বেঞ্চ, সেখান থেকেও অর্ডার পাস হওয়ার পর আবার প্রধান বিচারপতির বেঞ্চে সেই মামলায় স্পেশালভাবে হিয়ারিং পর্ব শুরু হচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে এখনো যেহেতু ভারতবর্ষের সর্বোচ্চ আদালতের সর্বোচ্চ বেঞ্চ যদি আমি বলি তাহলে চিফ জাস্টিসের বেঞ্চ, সেই বেঞ্চ যখন এইটার আলটিমেট সিদ্ধান্তে আসতে পারেননি, সুতরাং এই ওএমআর ডিফেন্স বা ওএমআর রিলেটেড আপার প্রাইমারিতে যে প্রবলেম, সেই সমস্যাভুক্ত চাকরি প্রার্থীদেরকে এই মুহূর্তে এই ডিভিশন বেঞ্চ কিন্তু এক্সক্লুড করার ক্ষেত্রে যায়নি, বরং ইনক্লুশন করেই
সমাপ্তি করেছেন, অর্থাৎ ইনক্লুশন করে দিয়েছেন। পরবর্তীতে সুপ্রিম কোর্টের অবজারভেশন, যেটা বর্তমানে চিফ জাস্টিসের বেঞ্চে চলছে যেসব মামলা, সেই মামলায় যদি আমরা দেখতে পাই যে সেখানে সাদা খাতার মাস্টারমশাই যারা, তাদেরকে স্কুল থেকে বার করে দেওয়া হলো বা ইত্যাদি ইত্যাদি এইরকম কিছু অর্ডার আসে, তখন কিন্তু আপার প্রাইমারিতে এই যে 663 বা এই কিছু ব্ল্যাঙ্ক ওএমআর যাদের বিশেষত আছে, তাদের ভবিষ্যৎ প্রবলেম হলেও হতে পারে। কিন্তু এই মুহূর্তে বিচারপতি সর্বোচ্চ বেঞ্চের সিদ্ধান্তের ঊর্ধ্বে উঠে মূলত এক্সক্লুড করে সমস্যা এড়াতে চেষ্টা করেছেন, এবং বলটা কিছু অংশে বলতে পারি যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চের দিকেই ছুড়ে দিয়েছেন। এই হলো বিষয়। এতে সমস্যা কি হয়েছে? সমস্যা অনেক রকম সমস্যা হচ্ছে। অর্থাৎ নতুনভাবে যদি এই 633 জনকে নিয়ে প্যানেল করা হয়, বা যেটা অর্ডার এসছে রিপ্যানেল করতে হবে, অর্থাৎ এই ক্যান্ডিডেটদেরকে নিয়ে পূর্ণ মেধা তালিকা আবার নতুনভাবে বানিয়ে, সেই মেধা তালিকার এমপ্যানেল ওয়েট লিস্ট বানিয়ে মূলত রিকাউন্সিলিং, অর্থাৎ আমাদের যাদের কাউন্সিলিং শেষ হয়ে গেছে, অর্থাৎ কাউন্সিলিং করে নিয়েছিলাম, তাদের কাউন্সিলিং প্রক্রিয়াটাকেও একরকম ভাবে ক্যান্সেল করা হয়েছে। আবার যে প্রভিশনাল মেরিট লিস্ট আমরা এই মুহূর্তে অফিসিয়াল ওয়েবসাইটে পাচ্ছি, বা আমরা যারা এমপ্যানেল বা আমার বন্ধুরা যারা ওয়েট লিস্টেড আছে, সেই যে প্রফেশনাল মেরিট লিস্ট, সেই প্রফেশনাল মেরিট লিস্টের আর কোনো গুরুত্ব রইল না। এবার প্রশ্ন আসে যে তাহলে আমি দাদা, সমস্যাটা কোথায়? সমস্যা হচ্ছে যে যারা ধরুন ক্লোজ ওয়েটিং এ ছিলেন, 1, 2, 3, 4, 5 সাবজেক্টের ওয়েটিং এ ছিলেন, আরো কিছু জন উপরে আসার কারণে তারা পিছিয়ে যাবেন। যে ক্যান্ডিডেটটা লাস্ট এমপ্যানেল হওয়ার পর কাউন্সিলিং করে নিয়ে বসেছিলেন, তার মূলত সেই অ্যাকসেপ্টেন্স লেটার বা কাউন্সিলিং এর কোনো গুরুত্ব থাকলো না। রিপ্যানেল করলে আবার সে হয়তো পিছিয়ে যাবে। সেক্ষেত্রে অনেকেই হয়তো মনে হতে পারে যে এইটা অবিচার হয়েছে আমাদের সঙ্গে। তবুও আপনাদেরকে একটা কথা বলে রাখি, যদিও আমার এই ভিডিওটা হয়তো অনেকের দীর্ঘ মনে হতে পারে, দীর্ঘ হওয়াই উচিত। দেখুন, আগে একটা প্যানেল প্রকাশ হয়েছিল 2019 সালে বা 20 সালে, সেই প্যানেল ক্যান্সেল হয়েছে। সেই প্যানেলেও কারো নাম ছিল 1-এ, কারো 2-এ, কারো 3-এ, কারো 4-এ, কারো 10-এ। যখন সেই প্যানেলটা ক্যান্সেল করা হলো, তারপরে নতুনভাবে প্যানেল তৈরি করার কথা বলা হলো, তখন কিন্তু প্রত্যেকটা চাকরি প্রার্থীর কিন্তু র্যাঙ্ক পরিবর্তন হলো। কেউ আগে আসলো, কেউ পিছিয়ে গেল, কেউ প্যানেলের বাইরেই চলে গেল। তো সেই জায়গায় দাঁড়িয়ে থেকে আবারও কিন্তু পুনর্প্যানেল যদি করা হয়, বা যদি করা হয় না, কোর্টের অর্ডার অনুসারে যখন করবে, এই ঘটনা কিন্তু আবার ঘটবে। অর্থাৎ কেউ যদি মনে করেন, এবার অনেকেই হয়তো মনে করেন দাদা আমি এটা মেনে নেব কেন, আপনি উচ্চ আদালতে যেতেই পারেন। কিন্তু আপনাকে এটাও বলে রাখি, যেহেতু যে প্রফেশনাল মেরিট লিস্ট ডিভিশন বেঞ্চ অফ হাইকোর্ট পরোক্ষভাবে ক্যান্সেল করে নতুনভাবে মেরিট প্যানেল বানাতে বলেছে, অতএব আপনি যে প্রফেশনাল মেরিট লিস্টটা এই মুহূর্তে ওয়েবসাইটে দেখছেন, বা আপনার যে অ্যাকসেপ্টেন্স লেটারটা হাতে নিয়ে বাড়িতে বসে আছেন, সত্যি কথা বলতে কি তার, বা আমি যে অ্যাকসেপ্টেন্স লেটারটা হাতে নিয়ে বসে আছি, তার নিট ফল কিন্তু আজকের দিনে 0, বিগ 0। সুতরাং আমি আগের প্যানেলে আমার ওবিসি 26 বা 32 আমার জেনারেল র্যাঙ্ক ছিল, সেইটাকে যদি আমি মনে করি না এটা আমি মেনে নেব না, তাহলে এটা অনেকাংশেই আমার মনে হয় এটা গাজড়ি ছাড়া আর কিছু নয়। কারণ যে প্যানেলটা, যে লিস্টটা ক্যান্সেল পরোক্ষভাবে হয়ে যায়, সেই প্যানেলে কে 1-এ থাকলো আর কে 101-এ থাকলো ডাজন্ট ম্যাটার, এটা ম্যাটার করে না। তাহলে আপনাকে ওই প্যানেলটাকে বাঁচানোর জন্য লড়াই করতে হতে পারে। আপনি যদি মনে করেন এটা নিয়ে লড়াই করার কথা, তাহলে সেই প্যানেলটা বাঁচানোর জন্য লড়াই করতে হবে। যে প্রফেশনাল মেরিট লিস্ট বা প্রফেশনাল প্যানেলের উপর আপনার ভেরিফিকেশন মানে কাউন্সিলিং হয়েছে, সেই মেরিট লিস্টটা বাঁচানোর কথা বলতে হবে। নচেত কিন্তু আপনি 1 ঘর আগে আসলেন বা 10 ঘর পিছিয়ে গেলেন, এতে কিচ্ছু ইফেক্ট পড়ে না বা কিচ্ছু আসে যায় না। আর আমি মনে করি সুপ্রিম কোর্ট
এইটার উপর খুব বেশি যে আঙুল গোজাবে আমার এটা কখনো মনে হয় না। তার কারণ আমরা দেখেছি যতগুলো অর্ডার এখনো পর্যন্ত রিক্রুটমেন্ট রিলেটেড বিষয়ে হাইকোর্ট পাস করেছে, সুপ্রিম কোর্ট মূলত সেই বিষয়টার উপরই অবজারভেশনে রেখে হিয়ারিং করার চেষ্টা করেছে। কিন্তু এখনো পর্যন্ত আপনি একটা ইন্টারেস্টিং বিষয় দেখুন যে বিগত 3 বছর ধরে রাজ্যের মানে কেন্দ্রের একাধিক এজেন্সি, সিবিআই বলি, ইডি বলি, এই রিক্রুটমেন্ট স্ক্যামের সঙ্গে জড়িয়ে থাকার ফলেও, ইনভেস্টিগেশন করার ফলেও এখনো কিন্তু 9, 10, 11, 12 অর্ডার আমরা হাতে পাইনি। সেই জায়গায় দাঁড়িয়ে আপনি মনে করতেই পারেন আমার উচ্চ আদালতে যাওয়া উচিত, কিন্তু তাতে খুব বেশি লাভ হবে বলে আমি অন্তত মনে করি না। তৃতীয় বিষয় হলো ভ্যাকেন্সি। অনেকেই বা আমার অনেক একটা গোষ্ঠী বলতে পারি বা আমার বন্ধু সার্কেল বলতে পারি বা প্রচুর পশ্চিমবঙ্গের বেকার ছাত্র যুব বা বেকার যুব বলতে পারি, যারা অপেক্ষারত অবস্থায় ছিল যে হয়তো ভ্যাকেন্সি কিছু আপডেট হলে তাদের শিখে ছিড়বে বা তাদের জীবনটা অন্যরকম ভাবে গঠিত হবে। এক্ষেত্রেও আমি একাধিকবার লাইভে এবং ভিডিওতে বলার চেষ্টা করেছিলাম এবং এটা পরিষ্কারভাবে বলেছিলাম আপনাদেরকে, খুব ভালো করে মনে থাকবে, যে হাইকোর্ট কখনো বলে দিতে পারে না স্কুল সার্ভিস কমিশনকে যে আপনি 10,000 ভ্যাকেন্সি দিন। হাইকোর্ট কি করতে পারত? এই মামলায়, এর আগেও আমি এই কথাটা বলেছি, এই মামলায় ডাইরেক্ট গভর্নমেন্টকে অর্থাৎ স্টেট গভর্নমেন্টকে পার্টি করতে পারত। যেমন একাধিক মামলায় জাস্টিস গাঙ্গুলি একাধিক মামলায় উনি হাইকোর্ট স্টেটকে পার্টি করেছিলেন তথ্য নেওয়ার ক্ষেত্রে, ক্যান্ডিডেটকে পার্টি করেছেন, তারপরে এজেন্সিকে পার্টি করেছেন, কারণ তাদের কাছ থেকে সেই ইনফরমেশনটা নেওয়ার জন্য। যদি এই বেঞ্চ মনে করতেন সেটা, তাহলে অনেক আগেই আমরা বুঝতে পারতাম হয়তো ওই দিকে এগোচ্ছে। আমি এই বিষয়টা অবগত আপনাদেরকে করেছিলাম যে হাইকোর্ট কিন্তু স্টেটকে পার্টি করেনি, আর স্কুল সার্ভিস কমিশন ভ্যাকেন্সি দেওয়ার কেউ নয়। অর্থাৎ একটা ভ্যাকেন্সি যদি অ্যাপ্রুভড করতে হয়, ফাইন্যান্সিয়াল অ্যাপ্রুভড করতে হয়, তারপর এডুকেশন ডিপার্টমেন্টাল অ্যাপ্রুভ করতে হয়, ফাইন্যান্স অ্যাপ্রুভ করতে হয়, তার একটা নির্দিষ্ট প্রসেসের মধ্যে দিয়ে এসে স্কুল সার্ভিস কমিশনের হাতে পড়ে শুধুমাত্র নিয়োগ অথরিটি হিসাবে নিয়োগ করার জন্য। তাহলে উচিত কি? উচিত হলো প্রথমে গভর্নমেন্টকে যদি এই মামলায় পার্টি করা হতো এবং জানতে চাওয়া হতো যে এই মুহূর্তে আপনাদের হাতে কত ভ্যাকেন্সি আছে এবং ইন দ্য মিড টাইম আপনারা ফাইন্যান্স অ্যাপ্রুভড কতটা করতে পারবেন, যেটা আমি এই রিক্রুটমেন্ট প্রক্রিয়ার অন্তর্গত করে এই ভ্যাকেন্সিটাকে ইনক্লুড করে নিয়োগ করাতে চাইছি। তো এই বিষয়গুলো যদি হিয়ারিং পর্বে আসতো তাহলে হয়তো অনেকটা পজিটিভ দিক দেখতে পেতাম, কিন্তু সেক্ষেত্রেও কিন্তু আসেনি। এবং আমি এটাও বলেছিলাম যে আপনার বাড়ির কতজন অতিথিকে আপনার নিমন্ত্রণ করে খাওয়াবেন সেটা কেবলমাত্র নির্ভর করে আপনার অর্থনৈতিক পরিকাঠামোর উপর, আপনার সদিচ্ছার উপর। কিন্তু কোনোদিন হাইকোর্ট বলে দিতে পারে না যে আপনার বাড়ির একটা প্রোগ্রামে আপনি 2000 গ্রামের লোককে ডেকে খাইয়ে দিন। এটা শুনতে খারাপ লাগবে, কিন্তু এটা বাস্তব। এবং আপনি বড় বড় অ্যাডভোকেটদের সঙ্গে কথা বলে দেখবেন, এটাই বাস্তব। তো সেই জায়গায় দাঁড়িয়ে থেকে আবেগ নয়, অনেকাংশে বিবেক বা বুদ্ধিমত্তা বা লিগ্যাল পয়েন্ট, এই জায়গাগুলোকে দেখা উচিত বলে আমার মনে হয়। কিন্তু যদি আমার 20,000 ভ্যাকেন্সি বাড়তো বা আরো কিছু হতো তাহলে আমার অন্তত কিছু আসে যায় না। আমি বারবার বলেছি এটা বরং পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা, যদি আমি একটু অন্য আঙ্গিকে বলতে যাই, তাহলে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা অনেকাংশে বেঁচে যেত। বেস্ট অফ লাক।
বরং অন্যভাবে এগোনো যেতে পারে, যে এই রিক্রুটমেন্ট প্রক্রিয়াটা হোক, তারপর প্রাইমারিতে যেমন ভাবে সেকেন্ড টার্ম এসছিল, যে রিক্রুটমেন্ট প্রক্রিয়াটা এগিয়ে গেলেই 6 মাস, 1 বছর বা 8 মাস কোনো একটা নির্দিষ্ট সময়ের মধ্যে রিক্রুটমেন্ট প্রক্রিয়াটা শেষ হয়ে যাক, তারপর আবার 20,000, 15,000, 20,000 ভ্যাকেন্সি দিয়ে নতুনভাবে আবার যেভাবে যে প্রসেসে করা উচিত, যেমন প্রাইমারি করেছিল, সেটা হতে পারে বা সেটা হতে পারত বা ভবিষ্যতেও হতে পারে। তো আমার মনে হয় সেই লক্ষ্যে এগোনোটা বেশি উত্তম। তাছাড়া বাকি কিছুজন অন্য আঙ্গিকে সুপ্রিম কোর্ট ইত্যাদি ইত্যাদি বলার চেষ্টা করবে, আগে তাদের উদ্দেশ্যগুলোকে বুঝতে হবে। সেটা শুধুমাত্র লড়াই নাকি স্বার্থসিদ্ধি, কোনটা? যাক, আমি সেই বিস্তর আলোচনায় গেলাম না, অনেক আলোচনা করলাম। এবার আসি এই মুহূর্তে দাঁড়িয়ে স্কুল সার্ভিস কমিশন কি ভাবছেন এবং শিক্ষামন্ত্রীর সঙ্গে আমার কালকে কি কথা হলো। কালকে শিক্ষামন্ত্রী মহাশয় নিজেই ছিলেন মানে এবিপি আনন্দ স্টুডিওটিতে 8টায়, আপনারা দেখেছেন। 8টা থেকে প্রায় 1 ঘন্টা 50 মিনিটের প্রোগ্রাম, মূলত আরজি কর নিয়ে। আনএক্সপেক্টেডলি ওনার সঙ্গে দেখা কথা। উনি জানতে চাইলে বলেন যে কোর্ট যেভাবে অর্ডার করেছে, আমি স্কুল সার্ভিসকে বলবো তারা যেন সেইভাবে তাদের প্রক্রিয়াটাকে এগিয়ে নিয়ে যায়। বুদ্ধিমানের এক কথা বা উচ্চ পদাধিকারী মানুষদের বেশি কথার প্রয়োজন হয় না, এক কথাতেই তিনি বুঝিয়ে দিয়েছেন। এবং সর্বোপরি অ্যাডভোকেটদের সঙ্গে এই বিষয়টা নিয়ে একবার কথা বলা উচিত, অর্ডার কপিটাকে নিয়ে, সেটা উনি বলেছেন। এবং আমরা আশাবাদী যে হয়তো খুব তাড়াতাড়ি এই প্রক্রিয়া শুরু হবে। দ্বিতীয়, স্কুল সার্ভিস কমিশন কি করতে চাইছেন এই মুহূর্তে, একটা বড় প্রশ্ন। দেখুন, কালকে এই বিষয়টা নিয়ে যখন চেয়ারম্যান মহাশয়ের সঙ্গে আমার কথা হয়, উনি পরিষ্কার বলেন যে অর্ডার তো পাবলিশড হয়ে গেছে, সেই অর্ডার কপি নিয়ে মূলত অ্যাডভোকেটদের সঙ্গে অর্থাৎ একটা কনফারেন্স করার দরকার আছে, এবং কিভাবে এটা এক্সিকিউশন করা যায়, মানে অর্ডার কপি নিরিখে নিয়োগ প্রক্রিয়াটাকে কিভাবে এক্সিকিউশন করা যায়, সেই জন্য একবার কনফারেন্স করার দরকার আছে। উনি কনফারেন্স করবেন, করার পর মূলত এই বিষয়টা নিয়ে এগোবেন। এই একটা বিষয়। আরো একটা বিষয় হলো যে যত দ্রুত সম্ভব এই অর্ডার কপিটাকে সামনে রেখে নিয়োগ প্রক্রিয়াটা ত্বরান্বিত হওয়া দরকার। আপনারা দেখেছেন যে আগামী 4 সপ্তাহের মধ্যে এই প্যানেল রিকাস্ট করে আবার নতুনভাবে প্যানেল করে অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করে তারপরের 4 সপ্তাহে কাউন্সিলিং করার পারমিশন দিয়েছেন এবং অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু করার পারমিশন দিয়েছেন। অর্থাৎ আমি যদি ধরি 2 মাস, অর্থাৎ এই 2 মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়াটাকে ত্বরান্বিত করতে বলেছেন। তাহলে এই যে 633 জনকে ইনক্লুশন করা হলো, এই প্যানেলটা তাহলে আবার নতুনভাবে প্রকাশ করতে হবে। এই নতুনভাবে প্রকাশ করতে বেশি সময় লাগবে না, 1-2 দিনের ব্যাপার, খুব কঠিন কাজ বা জটিল কাজ এটা নয়। তাহলে এই অর্ডার থেকে যদি পজিটিভলি আমি বলতে যাই, তাহলে বেশ কিছু কথা এসে যায়। যে পজিটিভ দিক এটাই যে আমরা কিন্তু দীর্ঘদিন পর, মানে দীর্ঘ কয়েক বৎসর পর, যেটা মিডিয়া দেখাচ্ছে যে নিয়োগের ছাড়পত্র, আমি এটাকে পজিটিভলি এইভাবেই দেখছি। কে কিভাবে দেখছে আমি জানি না, আমি এইভাবেই দেখছি যে আজও পর্যন্ত কলকাতা হাইকোর্ট বিগত কয়েক বছরে কয়েকশো হিয়ারিং এর পর, শো বললে ভুল হবে না, কয়েকশো আন্দোলনের পর হাইকোর্টের অবজারভেশনের ফলে এই প্রথম যেখানে পরিষ্কার বলা আছে যে রিকমেন্ডেশন জয়নিং লেটার আপনি ইস্যু করতে পারেন, অর্থাৎ আপনি চাকরি দিতে পারেন। এইটা সব থেকে পজিটিভ দিক। এবং তিনি অর্ডার কপিতে আরো একটা সুন্দরভাবে একটা বিষয় উল্লেখ করেছেন, যেটা সুপ্রিম কোর্টে যদি কোনোদিন এই মামলা যায়, অর্ডার কপি দেখার পরে সুপ্রিম কোর্টও কিছুটা বুঝে যাবেন। সেটা কি না, তো উনি উল্লেখ করে দিয়েছেন যে এলিমেন্টারি এডুকেশন বা সেই যে স্কুলে আমরা বারবার যে কথাটা বলে থাকি, স্কুলের কচি কাঁচা বাচ্চারা আমাদের জন্য অপেক্ষা করছে।
দীর্ঘ কয়েক বছর, 8 বছর 9 বছর ধরে এই রিক্রুটমেন্ট প্রক্রিয়া চলছে। সেই বিষয়টা কিন্তু তিনি উল্লেখ করে দিয়েছেন। অর্থাৎ যখন সুপ্রিম কোর্টেও এই মামলা নিয়ে মুভ হবে, যদি কোনোদিন মুভ হয়, বিচারপতিরা কিন্তু অর্ডার কপিটাগুলোকে আগে দেখেন। তো অর্ডার কপি দেখার পরই বুঝে যাবেন হ্যাঁ রিক্রুটমেন্টের উপর জোর দিয়েছেন বিচারপতি। সেক্ষেত্রে মাইনর কিছু যদি অ্যালিগেশন এসেও যায়, মেজর একটা চাকরি প্রার্থীর রিক্রুটমেন্ট আটকে যাবে বা স্টে হয়ে যাবে এমন কোনো কিন্তু গল্প রইল না। এটা আমি পজিটিভ দিক এই অর্ডারে দেখছি। সুতরাং চেয়ারম্যান যেটা জানালেন যে আমি মূলত স্কুল সার্ভিস কমিশনের যিনি অ্যাডভোকেট রয়েছেন বা যে সিনিয়র অ্যাডভোকেট রয়েছেন, সে অ্যাডভোকেটের সঙ্গে অর্ডার কপি নিয়ে আলোচনা করার পর আমি যেভাবে যে অর্ডার কিছু মাঝে আরো একটা কিছু বলে রাখি যে অর্ডার কপিতে কিছু সংখ্যা তত্ত্বের ভুল আছে, কিছু সংখ্যে একটু মিস্টেক আছে। বারবার হয়তো বিচারপতিরা ওই সেই সংখ্যা লিখতে যাচ্ছিলেন, এক্সাক্ট ফিগার বলুন, সংখ্যা বলুন, কত কি, এইটা করতে করতে হয়তো অনেকবার এই হওয়ার ফলে একটু গন্ডগোল হয়তো হয়েছে, শুধু সংখ্যা, অন্য কোথাও নেই। তাহলে সেই জায়গাগুলো হয়তো সংযোজন করার একটা চেষ্টা হতে পারে বা সেই জায়গাগুলো একবার দেখা হতে পারে। আর আরো একটা বিষয় ক্লিয়ার করে রাখি, অনেক জায়গায় দেখতে পাচ্ছেন যে অর্ডার কপিতে লেখা আছে যে 14,052 জনকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিতে হবে। না, 14,052 জন কোনোদিন অ্যাপয়েন্টমেন্ট লেটার পাবে। যারা বলছেন তারা মনে হয় একটু বেশি বুঝে গেছেন। লেখা কিন্তু কোর্টের যে লেখাটা, অর্ডার কপির যে লেখাটা, সেই লেখাটা কিন্তু অনেকাংশে তাই মিন করে, কিন্তু যে মূল ভ্যাকেন্সি, সেই ভ্যাকেন্সি বিষয়টাকে কিন্তু এখানে উল্লেখ করেননি। তাই আপনাদের আপাত দৃষ্টিতে ওটা মনে হতে পারে যে অতজনকেই অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু করতে হবে। না, এই মোট সংখ্যক চাকরি প্রার্থীদের মধ্যে থেকে টোটাল এক কথা ইন্টারভিউ যারা দিয়েছিল তাদের সমস্ত বিষয়গুলোকে ইনক্লুশন করে মেরিট প্যানেল বাড়িয়ে ভ্যাকেন্সির নিরিখে যেভাবে কাউন্সেলিং হওয়া দরকার সেইভাবেই কাউন্সেলিং করতে হবে। 2, অনেকেই প্রশ্ন করেছেন দাদা ধরুন আপনার 2 বা 3 নাম্বার কমে গেছিল, কিন্তু আপনি ওয়েট লিস্টে ছিলেন বা এমপ্যানেলই অবস্থায় ছিলেন, এখন আপনার কি হবে? দেখুন, এই রিঅ্যাসেসমেন্ট বা ভেরিফিকেশন বা রিচেক বা রিএভ্যালুয়েশন যাই বলি না কেন, এই প্রক্রিয়াটা যদি ক্যান্সেল হয় তাহলে স্বাভাবিকভাবেই, একদম খুব স্বাভাবিকভাবেই যার 2 নাম্বার কমেছিল তার মার্কশিটের যে নাম্বারটা আছে সেই মার্কশিটের নাম্বারটাই ভ্যালিড। অর্থাৎ আপনার যে 2 নাম্বার কমে গেছিল সেই 2 নাম্বার আপনি আবার ফেরত পাবেন। ধরুন একজনের 4 একাডেমিক টেট নাম্বার কমে গেছিল, যেমন আমারই একটা বন্ধু, আমার খুব কাছে, আমার বাড়ির খুব কাছাকাছি বাড়ি, জিওগ্রাফির মনিরুল ইসলাম, যার নাম্বারটা কমে গেছিল। কমে যাওয়ার ফলে সে কিন্তু ওয়েটিং এর পিছনে চলে গেছিল। এখন তার যে টেট মার্কশিটের যে নাম্বারটা আছে সেই নাম্বারের ভিত্তিতেই তার কিন্তু মূল্যায়নটা হবে। অর্থাৎ সে অনেক ধাপ উপরে উঠে চলে আসবে খুব স্বাভাবিকভাবেই। এই রিঅ্যাসেসমেন্ট যেহেতু ক্যান্সেল করা হয়েছে তাই সেটাই হওয়া উচিত এবং সেটাই হতে যাচ্ছে। এবার আবারও সেই পুনর্প্রশ্ন যে দাদা তাহলে আমরা কি পিছিয়ে যাব, বা আমরা তো তাহলে পিছিয়ে গেলাম, আমরা মেনে নেব কেন? কিচ্ছু করার নেই। একদম পরিষ্কার বলছি, আমার বন্ধু, ভাই, বোন যাই হন না কেন আপনি, কিচ্ছু করার নেই। হাইকোর্টের ডিভিশন বেঞ্চ, সর্বোচ্চ আদালত যেটাকে আমরা বলি, হাইকোর্টের সর্বোচ্চ বেঞ্চ যেটা ডিভিশন বেঞ্চ, সে তার নির্দেশ এটা। সুতরাং আপনি কত নম্বরে এমপ্যানেল আগের বার প্রফেশনাল মেরিটে ছিলেন, আমি 26-এ ছিলাম না 32-এ ছিলাম, আমার 32 থেকে 34 হয়ে যেতে পারে, 26 থেকে 28 হয়ে যেতে পারে। এটাই ভবিতব্য, এটাই মেনে নিতে হচ্ছে। এই বিষয়গুলোকে ক্লিয়ার করার দরকার ছিল। আর বাকি অনেকেই দেখছি সুপ্রিম কোর্ট এখন থেকে গল্প শোনাচ্ছেন, বলি এসব করে কোনো লাভ আর হবে বলে মনে হয় না। তবে
আর এই রিজার্ভেশন রুলস, বেশ কয়েকটা জায়গায় দেখছিলাম যে রিজার্ভেশন রুলস নিয়ে বিচারপতিরা ভুল করেছেন, তাহলে আপনিই বিচারপতি হয়ে যান, আপারের জন্য অপেক্ষা করে লাভ নেই। আবারও বলছি, সুপ্রিম কোর্ট একাধিক মামলায় রিজার্ভেশন রুলসটাকে পুরো ক্লিয়ার করে দিয়েছেন। এবং আমি আগের ভিডিওতেও বলেছি যে রিজার্ভেশন রুলস আপনি দুনিয়ার পৃথিবীর যে কোনো আদালতে চলে যান, এটাই ফাইনাল। আর রইল বাকি ওএমআর এর প্রসঙ্গটা বললাম যে এখন যদি সমস্যা, মানে এখন সমস্যা হচ্ছে না, কিন্তু যদি চাকরিও পেয়ে যায়, এই চাকরি প্রার্থীরা চাকরিও পেয়ে গেল, ভবিষ্যতেও কিন্তু এই ক্যান্ডিডেটগুলোকে নিয়ে চ্যালেঞ্জ হতে পারে যদি 9 to 12 এবং গ্রুপ সি গ্রুপ ডির সাদা খাতা বাদ যায়। আবারও বলছি, 9 to 12 গ্রুপ সি গ্রুপ ডির যদি সাদা খাতা বাদ যায়, তাহলে এই সাদা খাতার মাস্টারমশাইরা ভবিষ্যতেও চ্যালেঞ্জের সম্মুখে আসবে, এতটুকু নিশ্চিত হয়ে বলতে পারি। আর যদি সেই সাদা খাতাগুলোকে বলে যে না স্ক্যান কপি ইত্যাদি ইত্যাদি, বিচার ব্যবস্থা আমি বলতে পারবো না, এইভাবে যদি কোনো কারণবশত তারা ছাড়পত্র পায়, তাহলে এরাও ছাড়পত্র পাবে। সেক্ষেত্রে আপনার আমার মায়া কান্না দেখার কেউ নেই। তবে এম প্যানেল যারা ছিলেন বা ভবিষ্যতেও এম প্যানেল হবেন, আবারও বলছি, নেক্সট যে প্যানেল প্রকাশিত হওয়ার পর এম প্যানেল হবেন, সেই এম প্যানেল চাকরি প্রার্থীদের জন্য এবং ওয়েটিং চাকরি প্রার্থীদের জন্য যেভাবে লড়াই আমরা এর আগে করে এসেছি, বা আমি ব্যক্তিগতভাবে প্রতিটা স্তরে লড়াইটা করে এসেছি, ভবিষ্যতেও সেই জায়গায় থাকব। কেউ দয়া করে মাহিউদ্দিন মাহিকে প্লিজ অপারেট করার চেষ্টা করবেন না যে আমি বা আমরা যা করব সেটাই ঠিক। আমি নিজেও বুঝি এবং আন্দোলন বিগত 10 বছর আমিও করছি। কোর্ট, কমিশন, শিক্ষামন্ত্রী আমিও যাই, বিভিন্ন জায়গায় চাইলে আমিও পারি। নিজেকে একটু অন্য প্ল্যাটফর্মে নিয়ে যাওয়ার কারণে একটু সরে আসার চেষ্টা করেছি, তার মানে এই নয় যে ছেড়ে চলে এসছে। লড়াইটা আছে, একজনও এম প্যানেল যোগ্য চাকরি প্রার্থী বঞ্চিত হবে না। প্যানেল প্রকাশ হোক। চেয়ারম্যান স্যার বলছিলেন যে একটা বৃহৎ খরচ হয়ে গেছে ওনার কাউন্সেলিং করতে গিয়ে, এর আগে আবার সেটা করতে হবে। আমি এইভাবে ভাবছি যে আমাকেও তো রিকমেন্ডেশন লেটার দেওয়া হয়নি, আমাকে তো অ্যাকসেপ্টেন্স লেটার দেওয়া হয়েছে। তাহলে রিকমেন্ডেশনের জন্য আবার আমাকে যেতে হবে বা যেতে হতো, তাহলে সেই রিকমেন্ডেশনটা যেদিন আনতে যাব, জানবো সেই দিনটাই কাউন্সেলিং করে নিলাম আরো একবার। কিন্তু আমি যে স্কুলটা পেয়ে গেছি সেই স্কুলটা যদি আমি নাও পাই, আমার কিছু করার নেই। কারণ যে প্রফেশনাল মেরিট লিস্টটা পরোক্ষভাবে ক্যান্সেল করা হয়েছে, সেই প্রফেশনাল মেরিট লিস্টে আমি কোথায় ছিলাম সেটা দেখে আমার কিছু বলার নেই। বরং এই রিক্রুটমেন্ট প্রক্রিয়াটা এগিয়ে যাক, যারা ওয়েটিং থাকবে তাদের জন্য অন্য আঙ্গিকে লড়াইয়ে নামবো। রাস্তায় আছি, রাস্তায় থাকবো। ভবিষ্যতে বারবার বলেছি আপনাদের জন্য যে লাস্ট ওয়েটিং চাকরি প্রার্থীটার জন্য যা করতে হয় আমি করব, বা যা যা করণীয় দরকার আমি করব। শেষ পর্যন্ত লড়াইয়ের ময়দানে আছি, নিশ্চিত থাকুন। আর ক্যাভিয়েট স্কুল সার্ভিস কমিশন ফাইল করছে, আমিও কথা বলেছি। যদি কোনো কারণবশত কিছু অসাধু মানসিকতার চাকরি প্রার্থী, শুধুমাত্র অর্থপিপাসু, যাদেরকে আমরা কিছুদিন যাবৎ দেখে আসছি, টাকা দাও টাকা দাও টাকা দাও মামলা, এই ধরনের মানুষগুলো আবারও মাঠে নামে, তাদের মুখ পোড়ানোর জন্য সুপ্রিম কোর্টে আমি নিজেও প্রেজেন্ট থাকবো, ফিজিক্যালি প্রেজেন্ট থাকবো, নিজে মামলা করেও প্রেজেন্ট থাকবো। যোগ্য যারা চাকরি প্রার্থী তারা স্কুলে যাবে। এই লড়াইটা আজ নয়, আজকে যারা পরিযায়ী শ্রমিকের মতো লড়াই এসছেন তারা অন্তত আমাকে লড়াই শেখাবেন না। নোটিফিকেশনের দাবিতে লড়াই করেছিলাম আমি। সুতরাং আপনি বা আপনারা বলে দিবেন কিভাবে লড়াই করতে হয়। ও শেখা কোনো ভেড়া শুনতে পারে আপনার কথা, কিন্তু কোনো জঙ্গলের খোলা ষাঁড় বা খোলা শের শুনবে না।
ভেড়াকে পরিচালনা করা যায়, কিন্তু খোলা সিংহকে পরিচালনা করা যায় না। পরিষ্কার বলে রাখলাম, যেটা করার করে নেব।